আচ্ছা, আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের সঙ্গে আমরা বসতে পেরেছি। আমরা যে কয়েকটি বিষয় নিয়ে প্রেস মিট ডেকেছি, প্রথমেই বলে রাখি আমাদের বর্ধমান উত্তর বিধানসভার প্রার্থী সঞ্জয় দাস তপশিলি জাতিভুক্ত, এবং আপনারা জানেন যে 18 তারিখ শক্তিগড়ে একটি ঘটনা ঘটেছে, যেখানে প্রার্থীর ওপর একটা হামলা হয়েছে। সেই হামলাতে প্রার্থীর ওপরও আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত এবং অন্যান্য যে ঘটনা ঘটেছে, আমাদের একজন তপশিলি জাতিভুক্ত আমাদের মহিলা যিনি আঘাতপ্রাপ্ত হয়ে বর্ধমান হসপিটালে ভর্তি আছেন, সেদিন থেকেই ভর্তি আছেন। আমরা তার সঙ্গেও সাক্ষাৎ করে এলাম। এখনো প্রচণ্ডভাবে অসুস্থ রয়েছেন, এবং আমরা এই সমস্ত নৃশংস ঘটনা এবং নৃশংস আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি, এবং এই আক্রমণ মাঝে মাঝেই ঘটতে থাকছে। আশা করি ওনারাও বুঝতে পেরে গেছেন যে সঞ্জয় দাস যেভাবে প্রচার চালাচ্ছেন, আগামী দিনে সেই প্রচারকে ভয় খেয়েই এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আমরা মনে করি। পাওয়া গেছে, সে বিষয়ে আমাদের প্রার্থী রয়েছেন পাশে, সমস্ত প্রশ্নের উত্তর উনি দেবেন। এবার আমার নাম তনয় মণ্ডল, আমি কো ইনচার্জ বর্ধমান উত্তর বিধানসভার নির্বাচন কমিটি। অভিযোগ করার পর সত্যিকার থানার ওসি এখনো পর্যন্ত ওখানকার যে পঞ্চায়েত প্রধান চাইনা মণ্ডল তারা গ্রেপ্তার করেনি, সে খাবির তাকেও গ্রেপ্তার করেনি। যাদেরকে প্রকৃত দোষী যারা তারা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। জবাবদিহি থানার ওসি 18 তারিখ যেদিনকে আমাদের নির্বাচনীয় প্রচার, আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন নিয়েই প্রচারে গেছিলাম, সেই প্রচারের মারফত ওসি উপস্থিত ছিলেন। ওখানে ওসি থাকা সত্ত্বেও ওখানকার রাজা ওরফে দেবদীপ প্রায় ওনার নেতৃত্বে 30-35 জন ওনারা ছিল, কিন্তু মারাপিট করেছে 8-9 জন। রাজা আমাকে ফার্স্ট ওর পকেট থেকে একটা পিস্তল বের করে আমার সদরে আমার বুকে চালায়। তারপরে আমাদের একজন মহিলা নেতৃত্ব রুম্পা দাস, তাকে ফেলে এলো মাথায় ঘুষি লাঠি, সে প্রচুর মার, তার পরনের শাড়ি ছিঁড়ে দেয় পর্যন্ত, রাস্তায় ফেলে মার। তো আমি আইসি সাহেবকে বললাম, স্যার আপনার চোখের সামনে এরকম করে একজন মহিলাকে মারছে, আমাকে পিস্তল দিয়ে মারছে, আপনি বিষয়টা দেখুন। ওনাকে হাত জোর করে বললাম। ওনার ভূমিকা ছিল সেদিকে নীরব দর্শকের মতো, উনি কোনো ব্যবস্থা করলেন না। উপরন্তু ওনার সামনে আমাদেরকে মারলো এবং আমাদের ছেলেদেরকে 6 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তো আমরা ওখানে রাস্তা অবরোধ করি, থানা বিক্ষোভ দেখাই, তারপরে ওদেরকে গ্রেপ্তার করে, কিন্তু মূল আসামি যারা তাদের গ্রেপ্তার এখনো হয়নি। এরপরেও আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাবো এই ওসিকে, সত্যিকার থানার ওসিকে অবিলম্বে বহিষ্কার করে। কারণ তো এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হয়নি, রাস্তায় খোলা ঘুরে যাচ্ছে, এবং আমাদের কার্যকর্তাদেরকে এখনো হুমকি চমকি মেরে যাচ্ছে। আমাদের যিনি আহত হয়েছে রুম্পা দাস, তাকেও হসপিটালে গিয়ে তার লোক গিয়ে চমকেছে যে তুই কেসটা কেন করেছিস, কেসটা তুলে নে। আজকে পর্যন্ত দিয়েছে তার কাছে পিস্তলের বাদ দিয়ে আমাদের সদরে মারে পুলিশের সামনে। ওসি খুব প্রেজেন্ট ছিল, উনি চোখে দেখেছেন বিষয়টা। সত্যিকার থানার ওসিকে অবশ্যই বদলি করতে হবে, কারণ উনি থাকলে বিজেপির শুনে নয়, এই উত্তর বিধানসভায় বিরোধী পক্ষের কাউরেরই ভোট করানো সম্ভব নয়। কারণ হচ্ছে উনি পক্ষপাতিত্ব তৃণমূলের করছে, সেটা আমরা সেদিনকেই বুঝতে পেরেছি, এবং বিরোধীদেরও কোনো ঠাঁই দেবে না, যা বোঝানো। ভোটের আগে বিজয় মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে, এই বিষয়ে আপনারা কি চিন্তা করছেন? সেটা তারা তাদের দল করছে, কিন্তু উল্লাস বিজয় মিছিল এটা মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য তারা রাস্তায় নেমে এসব করছে। এগুলো নির্বাচন কমিশন
যাতে নজর দেয় এই বিষয়ে অনুরোধ করব। সঞ্জয় দা, প্রচারে গিয়ে বারবার বাধা, নির্বাচন কমিশনে কি জানিয়েছেন অভিযোগ? অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ হচ্ছে না, কারণ পুলিশ যেভাবে সেন্ট্রাল বাহিনী যারা আছে তাদেরকে যেভাবে গ্রিপ করে নিয়েছে, তারাও কাজ করছে না। সেদিনকে 18 তারিখের যে মারাপিট, সেখানে সেন্ট্রাল বাহিনী উপস্থিত ছিল, তাদেরকে কোনো কাজ করতে দেয়নি। ওসি বলার পরেও তারা কোনো ভূমিকা নেওয়াচ্ছে না, তাদের বিষয়েও আমাদের প্রশ্ন আছে। সেন্ট্রাল বাহিনী কাজ করছে না বলছেন? সেন্ট্রাল বাহিনী সেদিনকে তো আমাদেরকে মারছে, সেন্ট্রাল বাহিনী তো উপস্থিত ছিল, তারা কিছু করেনি। তাদের যে রাজ্যের ওসি পরামর্শ দেওয়ার পর আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে দিয়েছে। এখনো পর্যন্ত অভিযোগটা অ্যারেস্ট করা হয়েছে। সেদিনকে তো 4-5 জনকে নিয়ে গেছিল, মূল অভিযোগকে তাকে ধরে নিয়ে যায়নি, সে এখনো খোলা ঘুরে বেড়াচ্ছে। আজকেও সত্যিকার পার্টি অফিসে তাকে বসে রাখতে আমি নিজে দেখেছি। আমাদের কর্মীদেরকে ভয়, এই তো আমাদের যিনি মহিলাকে মেরেছে তিনি হসপিটালে এখনো পর্যন্ত ভর্তি আছে, তাকে গিয়ে কেস তোলার জন্য চমকেছে, আজকে পর্যন্ত গিয়েছে। ওই শক্তিগড়ের আশেপাশে যে এলাকা, সেই এলাকায় যারা আমাদের বিজেপি কার্যকর্তা, তাদেরকে চমকাচমকি চলছে। এটার পরে পরিকল্পনা কি আছে? পরিকল্পনা বলতে আমাদের যেটা ভাবা হয়েছে, আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আমরা এসপি, আমরা আমাদের যে আরও সাহেব ম্যাডাম প্রত্যেকেই আমরা জানিয়েছি মেলের মাধ্যমে, এবং আমরা এটা ডেপুটেশনও দেব এর পরবর্তীকালে। না হলে আমরা যেখানে জানাবার উপযুক্ত জায়গায় জানাবো, এবং আমরা আরো বৃহত্তর পদক্ষেপের দিকে এগোবো। 18 তারিখের ঘটনায় আপনাদের কতজনকে অ্যারেস্ট করেছে, ওদের কতজনকে অ্যারেস্ট? আমাদের 6 জনকে ধরে নিয়ে গেছিলেন, আমাদেরকে যাদেরকে ধরে নিয়ে গেছিলেন তাদেরকে জামিন বন্ধে বিকালে ছাড়ানো হয়। এবং শুধু শক্তিগড় থানার ওসি নয়, মেমারি থানার ওসিও, আমি নবস্থায় 1-2 যখন প্রচারে যাই, কোনো পুলিশ যায়নি, কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। আমরা বিনা পুলিশ পারমিশনই বিনা পুলিশ সহযোগিতায় প্রচার চালিয়েছি। মেমারি থানার ওসিও একই পদোন্নতির দিকে এগোচ্ছে, এবং বর্ধমান 2 ব্লকের বিডিও সাহেবও তৃণমূলের হয়ে মদত করছে, আমাদের কার্যকর্তাদেরকে কোনো সহযোগিতা করছে না, উনি কোনো পুলিশ ফোর্স পাঠাচ্ছে না। এনাদের অবলম্বনে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ, এনাদেরকে অবলম্বনে বদলি করা হয় বা বহিষ্কার করা হয়। এনারা শুধু বিজেপিকে নয়, বিরোধী দলের কাউকেই সহযোগিতা করছে না। বিধায়ক ছিলেন, তার আমলে চলা যে দুর্নীতি, তার যে খতিয়ান, সেটাকে তুলে ধরবেন আমাদের বিজেপির প্রার্থী বর্ধমান উত্তর বিধানসভার সঞ্জয় দাস। বিশেষ করে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এবং অন্যান্য যে সরকারি চাকরিতে দুর্নীতির যে যোগসাজক যেটা বিধায়কের রয়েছে, এবং বিধায়ক নিজের ভাইকে যেভাবে বেআইনিভাবে মানে পঞ্চায়েতে জাল চাকরি পাইয়ে দেওয়া, পঞ্চায়েতে বেআইনিভাবে জাল চাকরি পাওয়া ব্যাপারটাও আছে। এই সমস্ত ব্যাপারটা তো রয়েছেই, তার সঙ্গে আমাদের সঞ্জয় দাসের যে ভীষণ এবং যে সংকল্প, সেই সংকল্পটাকেও আমাদের প্রার্থী এই উত্তর বিধানসভার ক্ষেত্রে যে সংকল্প রয়েছে, সেগুলো আপনাদের সামনে ইশতেহারের যে প্রধান দিকগুলো সেগুলো তুলে ধরছেন। এখন প্রার্থী সঞ্জয় দাস আমাদের। প্রথমত উত্তর বিধানসভা কৃষি প্রধান গ্রাম, এখানে আলু চাষীদের জন্য পৃথক ও আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্যের ন্যায্য সহায়ক মূল্য নিশ্চিত করা এবং সরাসরি কৃষকদের হাতে সরকারি অনুদান পৌঁছে দেওয়া। এছাড়াও প্রত্যেক চাষের সুবিধার স্বার্থে ক্যানেল বছরে 2বার করে জল সরবরাহ ব্যবস্থা তৈরি করা, ফসলের ন্যায্য দাম প্রদান করা, বিভিন্ন স্বনির্ভর প্রকল্পের সুযোগ সৃষ্টি করা, ভারী শিল্পের উদ্যোগ নেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, পাশাপাশি কৃষি অনুসারী শিল্পের সুযোগ তৈরি করা। এছাড়াও গ্রামীণ সমাজে কর্মদিবসের সংখ্যা বাড়ানো, অধিক সংখ্যায় মডেল গ্রাম নির্মাণ করা, মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 টাকা এবং বেকার যুবকদের জন্য 3,000 টাকা ভাতা নিশ্চিত করা, যতদিন না বেকার যুবক চাকরি পাচ্ছে ততদিন। পশ্চিমবঙ্গে বেকার যুবকদের 1.5 কোটি চাকরি হবে, সেটি আপনারা জানেন, মোদীজি ঘোষণা করে দিয়েছেন, অমিত শাহজি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য হিসেবে। গ্রামীণ ও নাগরিক জীবনে নারীদের পেশাগত সুযোগ সৃষ্টি করা, তাদের সুরক্ষা ব্যবস্থা এবং অন্নপূর্ণা ভান্ডারে মাসিক 3,000 টাকা ব্যবস্থা করা। এবং যারা প্রকৃত শ্রমজীবী মানুষের লড়াই বোঝেন, তাদের কাছে বামপন্থীদের প্রতি আবেদন, সঞ্জয় দাসের বিশেষ অনুরোধ, অতীতের ব্যর্থ বামপন্থীদের নয় বরং পরিবর্তনের পক্ষে বিজেপিকে ভোট দিয়ে উন্নয়ন
অংশীদার হন। এবং এই বিধানসভা খুব দুর্ভিক্ষ গ্রাম, প্রত্যেকটা গ্রামে আমি কম বেশি 204টে বুথে ঘুরেছি। এলাকায় এলাকায় প্রচুর মাটির বাড়ি, রাস্তাঘাট বেহাল অবস্থা, কোনো জায়গায় জল গেছে তো কল নেই। তারপরে অনেক জায়গায় দেখছি খাল গর্ত হয়ে রয়েছে, ড্রেন নেই, নিকাশের ব্যবস্থা নেই। সেগুলো আমি এই বিধানসভায় যদি বিজেপিকে এখানে ভালো রেজাল্ট করে, আমি সেগুলো তাদের সব সুখ দুঃখের পাশে থাকবো। এবং এই বিধানসভায় মূলত গরিব পরিবার, আমি 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 খুব গরিব পরিবার থেকে উঠে আসা একজন বিজেপির কার্যকর্তা। আমার মা একসময় লোকের বাড়িতে কাজ করতো, আমার বাবা রিক্সা চালাতো। আমাকে সেই সময় আমরা 4 ভাই ছোট ছিলাম, পড়াশোনার অভাবে, পয়সার অভাবে পড়াশোনা করতে পারিনি। আমার মায়ের বাবার যে কষ্টের টাকায় পড়াশোনা করতে পারেনি। আমি চাই না এই বিধানসভায়, বিশেষ করে উত্তর বিধানসভায় প্রচুর গরিব মানুষ, আমার মায়ের মতন লোকের বাড়িতে তারা কাজে যেত, যায়, এখনো যায়, বাবার মতো রিক্সা চালায়। সেই সব ঘরের, সেই সব পরিবারের ছেলেমেয়েরা বাবার যে কষ্টের টাকায় পড়াশোনা করে শিক্ষিত মেধাবী ছাত্র, তারা বাইরের রাজ্যে কাজে যাচ্ছে। তাদেরকে আমি এই রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে তাদের চাকরির ব্যবস্থা করব। যেহেতু আমার মা একটা সময় খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি তাদের মর্মটা বুঝি, কারণ আমিও খুব কষ্ট করে পড়াশোনা করেছি। মায়ের সঙ্গে মাঝে মধ্যে কাজেও পর্যন্ত গেছি লোকের বাড়িতে। সেই জন্য আমি চাই না এই বিধানসভায় পুরো বেকার শিক্ষিত ছেলে বেকার থাক, তাদের চাকরি নিশ্চিত আমি করব। দেখুন, তৃণমূলের কথাটা লেখা না হওয়ার কারণ, এই উত্তর বিধানসভা কঠিনতম দুর্ভিক্ষ গ্রামীণ এলাকা। এখানে মানুষের এখনো পর্যন্ত সিপিএম এর প্রতি একটা আবেগ আছে। সেই আবেগটা তারা যাতে বিজেপিতে আসে, বিজেপিতে ভোট করে। 19 আমরা দেখেছি তারা বিজেপিতে ভোট দিয়েছিল, এই উত্তর বিধানসভা ভালো রেজাল্ট হয়েছিল। আমি আশা করছি আমিও তাদের মতনই গরিব ঘরের ছেলে, তারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, এই জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি। দেখুন, আর একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে বামপন্থীরা, যারা প্রকৃত বামপন্থী এখনো হয়ে আছেন, আমি তাদের কাছে এই জন্যই অনুরোধ করব যে ভোটটাকে নষ্ট করবেন না। আপনার ভোটটাকে আপনি নষ্ট করবেন কেন? কারণ আজকে যেখানে বিজেপি 40%-এর কাছাকাছি ভোট পাচ্ছে, সেখানে বামফ্রন্টের কিন্তু কংগ্রেসকে সঙ্গে নিয়েও 5-6% যেতে খুব কষ্ট হচ্ছে। তা প্রথম আপনারা লড়াইটা করুন এদের বিরুদ্ধে, যে দলটা আজকে 15 বছর ধরে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, সেই দলটাকে আগে সরান। আপনারা শুভবুদ্ধি সম্পন্ন যারা শিক্ষিত মানুষ আছেন, প্রত্যেকের কাছে আবেদন, তারা বিরোধী হন, তারা এসে বিজেপির সঙ্গে হাত ধরুন এবং ভোটটা দিন। এবং আগামী 5 বছর দেখুন যে বিজেপি কি করছে। তারপরে না হয় আপনাদের হাতেই বোতামটা থাকবে, আপনারা সেই বোতামটা টিপে আপনারা আবার পরিবর্তনের সুযোগ পাবেন। তাই এই যে ভোট এলি একটা করে দাঙ্গা, একটা করে হিংসা, যেভাবে মানুষ খুন হন, সেই জায়গাটাকে শান্তির বাতাবরণ তৈরি করতে গেলে আজকে বিজেপি রাজ্যগুলির মতো, বিজেপি শাসিত রাজ্যগুলির মতো এই রাজ্যটাকেও সেই শান্তির বাতাবরণে ফিরিয়ে আনতে গেলে এই বামপন্থী কেন, আমরা সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলছি যে অবশ্যই যেন তারা এসে ভোটটা সঞ্জয় দাসকে দেন। বিজেপির মূল ইস্তাহার সংগঠনে, অথচ আপনাদের ইস্তাহারে পরিষ্কার করা হচ্ছে যুবকদের জন্য 3000 টাকা এবং মহিলাদের জন্য প্রতি মাসে 3000 টাকা। তৃণমূল কংগ্রেস যে লক্ষ্মী ভান্ডার চালু করলো, যুবসাথী চালু করলো, তাতে সেটাকে নিয়ে কি অনুপ্রাণিত হয়ে এটা করা না, এটা একটা আপনাদের মারফতে আমি বলতে চাইছি। দেখুন, করোনার সময় 2019 সালে যখন করোনা হয়, সেই করোনার সময় মোদীজি গোটা ভারতবর্ষের মহিলাদের, মায়েদের কাছে 500 টাকা দিয়েছিল। পশ্চিমবঙ্গেও জাত ভেদাভেদ করেনি, হিন্দু মুসলিম সকলেই পেয়েছিলেন, খ্রিস্টান বৈদ্য সবাই পেয়েছিলেন 500 টাকা। সেই 500 টাকাটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় নকল করে লক্ষ্মীর ভান্ডার নামে পরিচালনা করলো। 500 থেকে শুরু করেছে, আজ 1500 দিচ্ছে। এই মোদীজিরই প্রকল্পটাকে আপনারা একটু দেখুন, করোনার সময় মোদীজি সবাইকে 500 টাকা দিয়েছিল। সেই 500 টাকার পরিবর্তে লক্ষ্মীর ভান্ডার নাম রোশন করেছে, কিন্তু মোদীজি করেছিল সেটা। সেটাকে আমরা আমাদের রাজ্যে, প্রত্যেকটা রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কোনো জায়গায় বছরে 50,000, কোনো জায়গায় 3600 টাকা মায়েদের জন্য যে ইস্তেহার যেটা দিচ্ছে প্রত্যেক মাসে, সেটা আমরা এখানেও চালু করেছি। এবং শুধু তাই নয়, কর্মসংস্থানের যে ব্যাপারটা আপনারা খেয়াল করবেন যে যখন এখান থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হলো, বলবো
সেই তাড়িয়ে দেওয়ার সময় কিন্তু গুজরাটে কিন্তু সেই টাটা কিন্তু চলে গিয়েছিল। অর্থাৎ কর্মসংস্থানের জায়গাটা যেটা আপনারা বলছেন, কর্মসংস্থানটাকে তৈরি করার লক্ষ্যে বিজেপি কিন্তু বলে যাচ্ছে যে এই রাজ্যটাকে সেই রাজ্যে নিয়ে যেতে হবে যাতে পরিযায়ী শ্রমিক হয়ে, প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে না চলে যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য কর্মসংস্থানের কথাও বলা আছে। শুধু এটাকে ভাতা হিসাবে ধরবেন না, এটাকে ধরুন একটা সহযোগিতা হিসাবে, যেখানে সাম্মানিক মায়াদের এবং অন্যান্য যে সমস্ত ঘোষণা করা হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কর্মসংস্থানের দিকে ব্যবহৃত হবে। মানে তৃণমূল সরকারের আমলে তৃণমূল কংগ্রেস যে ভাতা কথাটা বলছে, তারা সরাসরি বলছে, সেটা আপনারা ঘুরিয়ে বলছেন কর্মসংস্থানের সহায়তার কথা বলছেন, সেটা তৃণমূলও করেছে। তারপরে কি এখানে কোথাও তৃণমূলের 1,000 দিচ্ছে বলে আমি 3,000, মানে দেখুন একটা দরাদরি। কোথাও কিন্তু আজ পর্যন্ত 15টা বছর সময় পেয়েছিল, বামফ্রন্ট 34টা বছর সময় পেয়েছিল। একবার ভেবে দেখুন, কেন্দ্রে যখনই বিজেপি সরকার এসেছে তখনই কিন্তু এখানে রাস্তাঘাটের উন্নয়ন শুরু হয়েছে। ভালো করে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তাই সবসময় ভেবে দেখতে হবে যে বিজেপি সরকার যখন যেটা বলবে, আজ পর্যন্ত যেগুলো বলেছে, কর্মসংস্থানের কথা বলেছে, কর্মসংস্থান করেই ছাড়বে। এবং অন্যান্য রাজ্যগুলো যে সমস্ত কর্মসংস্থানের দিকে যদি খেয়াল রাখেন, তাহলে এখানেও কিন্তু সেই কর্মসংস্থানের দিকেই যাবে। ভাতা কিছুটা দেখুন, কিছুটা সবসময় থাকে যে প্রথম দিকটা একটু আপনাকে সেইভাবে থাকতে হয় যাতে সেই যে পজিশন তৈরি করে নিয়ে গেছে পশ্চিমবঙ্গটাকে, সেই পজিশনটাকে মোড় ঘোরাতে গেলে, সেই পথটাকে ঘুরিয়ে আনতে গেলে একটা জায়গা দিয়ে যেতে হয়। পাইয়ে দেওয়ার রাজনীতি। না, পায়ে দেবার রাজনীতি এখানে কোথাও বলা নাই। সব সময় বলা আছে যে আপনাকে সাম্মানিক দেওয়া হচ্ছে, কিন্তু সেটা প্রস্তুতির জন্য, অর্থাৎ বেকার যুবকদের জন্য যখন সেটা প্রস্তুতি হিসেবে থাকুক, যেটা তৃণমূল এতদিনে খেয়াল করছে, কর্মসংস্থানের ব্যবস্থা না করে। যার প্রস্তুতি সে তখনই নেবে যখন তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এখানে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে? তাহলে প্রস্তুতির ব্যবস্থা কি করে হচ্ছে? 26,000 অযোগ্য বলে তাদেরকে সরিয়ে দেওয়া হলো। একবার ভাবুন তো, যোগ্য ছেলেগুলোকে মাত্র কয়েকজনের জন্য এতজন অযোগ্য বলে সরিয়ে দেওয়া হলো। তারা কি প্রকৃতি অযোগ্য ছিল? ছিল না। তাই এটাকেও ভেবে দেখতে হবে যে এরা কিন্তু চায় না যে সরকারি কর্মসংস্থান তৈরি করতে বা বেসরকারিভাবে শিল্প তৈরি করতে বা অন্যান্য কিছু কর্মসংস্থানের দৃষ্টি দেখাতে। বাংলার মানুষ দেখা গেল কর্মসংস্থান না দেখে, চাকরি সুবিধা না দেখে, তারা 1500 টাকা দেখেই তারা ভোটটা দিল। মনে হচ্ছে কি বাংলার মানুষ সেই টাকা দেখেই তারা ভোটটা তারা দিচ্ছে? আমি বাংলার মানুষকে শ্রদ্ধা জানাই, বাংলার মানুষকে সম্মান জানাই। বাংলার মানুষ দেখুন, যখন কেউ কিছু পায় না তখন একটা খড়কুটো ধরতে চায়, কিন্তু কেউ যখন কিছু পেতে শুরু করে, যখন তার মাথার মধ্যে চলতে শুরু করে আমি গাছের ডালটা পেয়ে গেছি, তখন কিন্তু খড়কুটোর মধ্যে গাছের ডালটাই ধরবে। তো এক্ষেত্রেও গাছের ডালটাই ধরবে বলে আমার বিশ্বাস। আর সেটা বিজেপি বাঁচবে। বাঁচতে গেলে এই গাছের ডালকে ধরে পারে আসতে হবে, খড়কুটো ধরলে আবার ডুববে। এই ধরনের প্রশ্ন কোনদিন দেখা দিয়েছিল তৃণমূলের কাছে? কি 1,500 টাকা দিচ্ছে তখন এই সমস্ত প্রশ্ন ছিল না? বিজেপি 2,000 টাকা দিচ্ছে বলে এই সমস্ত উঠে আসছে? তারা 1,500 টাকা দিচ্ছিল, আজকে বিজেপি কেন 2,000 টাকা দেবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্ন তো থাকবেই। বিরোধী যারা সরকারি দলে আছে তারা তো চাইবেই, তারা তো খেতে চাইছে না, তারা তো চাইবে যে তাদেরটাকে নিয়ে করছে বলে একটা ভাবনা ধরাতে চাইছে। কারণ ওরা চাইছে যে আমরা যদি এখন এখান থেকে চলে যায়, যে যার একটা ছিটে বেড়া ঘর ছিল না, সে আজকে 3তলা ঘর করছে, সে কি চাইবে যে এটা আমার হাত থেকে সরে যাচ্ছে, যাতে না যায়? সেই জন্যই কিন্তু এই অপপ্রচারগুলো চালাচ্ছে। আশা রাখছেন 16টাতে 16টাই ছিল তৃণমূল কংগ্রেস, এবারে 16টায় আপনারা কথা আসবেন? বিজেপি 16টাতে 16টাই। দেখুন, ভোটে জেতা হারা বিষয়টা জনগণরা যাকে ভোট দেবে সে জিতবে। কিন্তু আমার নির্বাচনীয় ক্ষেত্রে আমি যবে থেকে আমার নাম ঘোষণা হয়েছে ভারতীয় জনতা পার্টিতে, তবে তার কদিন থেকে আমি ঘুরে বেড়াচ্ছি আমার নির্বাচনীয় বিধানসভাতে। সেইখানে ঘুরে যা বুঝলাম, মানুষের প্রচুর স্বতঃস্ফূর্তা আছে। বিজেপি এই বিধানসভায় ইতিহাস সৃষ্টি করে। ব্যক্তিগত হিসেবে আপনাকে যে অত্যাচার করা যাবে, অত্যাচারের এটাই বলা হয়। তৃণমূল আপনাকে এখন অত্যাচার করেছে, মনে হচ্ছে আপনার অত্যাচার থেকে মানুষ আপনাকে সারা থেকে মনে হচ্ছে? তৃণমূল এত অত্যাচার করেছে সেটা এই বিধানসভা শুধু নয়, বর্তমান জেলা জানেন। আর আমি আশা রাখবো এই অত্যাচারের স্বরূপ
সিপিএমের লোকেরাও জানে কম বেশি, সিপিএমের লোকেরাও এই এলাকায় বিশেষ করে স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে। কারণ হলো কিন্তু সিপিএমের লোকেরাও আমাকে প্রচুর ভালোবাসে। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রমজীবী ঘরের ছেলে। এইটা কিন্তু মনে রাখতে হবে যে একজন মানুষ যে শ্রমিক ঘর থেকে উঠে এসেছে, যাদের জেতার সম্ভাবনা আছে, যে পার্টিটার জেতার সম্ভাবনা আছে, তারা কিন্তু সর্বস্তরের প্রতিনিধি দিয়েছে। তাদের মধ্যে আমাদের সঞ্জয় দাস, সেও কিন্তু এমন একটা ঘরের ছেলে যে খেটে খাওয়া ঘরের ছেলে। এই খেটে খাওয়া ঘরের ছেলে সঞ্জয় দাস আজকে প্রার্থী হয়েছে মানে, এবং অত্যাচারিত ঘরের ছেলে। এর থেকেও বড় কথা হচ্ছে এটা মনে রাখতে হবে যে অত্যাচারিত আজকে প্রার্থী হয়েছে, এরকম অত্যাচারিত ঘরে ঘরে আছে, যাদের ব্যথাটা কিন্তু এই বুঝবে, সঞ্জয় দাস বুঝবে। যাদের শ্রমিক ঘরের ছেলেটার কথা কিন্তু সঞ্জয় দাস বুঝবে। আর জেতাতে গেলে সেই দলকেই জেতানো উচিত যে দল বিরোধী শক্তিশালী দল। আমি একটা ছোটখাটো শূন্য পাওয়া দলকে তুলে নিয়ে এসে জেতাতে পারবো না। তাহলে এখন সম্ভাবনাময় একমাত্র প্রার্থী উত্তর বিধানসভার ক্ষেত্রে বিজেপি প্রার্থী আমাদের সঞ্জয় দাসই কিন্তু সেই সম্ভাবনা প্রবল এবং জিতছে। তৃণমূল যে বারবার কথা হলো, অবশ্যই, কারণ আমরা দেখিয়ে দিয়েছি, চন্দনা বাউরিকে দেখেছেন, কলিতা মাঝিকে দেখেছেন, আজকে সঞ্জয় দাসকে দেখছেন, আর কত উদাহরণ নেবেন। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।